বলতে বলতেই তিহানের পাশে এসে দাঁড়ালো সে। কিছুক্ষণ হাতের তেলের বাটিটা নাড়াচাড়া করলো তিহান। তারপর দুই চোখ বন্ধ করে ব্যথাতুর কণ্ঠে উত্তর দিল, মাইগ্রেনের ব্যথাটা বেড়েছে রে তিহু, মাথাটা ছিঁড়ে যাচ্ছে বোধ হয়। সেকেন্ডেই অস্থির হয়ে উঠল তোহা। ঝুঁকে গিয়ে তিহানের হাত থেকে তেলের বাড়িটা নিয়ে হন্তদন্ত কণ্ঠে বলল, আচ্ছা, আপনি বসুন, আমি একটু তেল দিয়ে দিই, চুলটা টেনে দিই, ব্যথা কিন্তু চলে যাবে। প্রচন্ড ব্যথা নিয়েও প্রশান্তিদায়ক হাসি হাসল তিহান। উঠে দাঁড়িয়ে যেতেই তোহা মিনমিনে কণ্ঠে বলল, এইভাবেই তো ঠিক ছিল, আপনি তো অনেক লম্বা আমার থেকে। বাম্ভ্রু উচালো তিহান। তোহার কথায় তোয়াক্কা না করে বিছানায় পা তুলে হেলান দিয়ে বসে বলল, তোর থেকে কয় বছরের বড় আমি? 8। বোকা বোকা কণ্ঠে ফটাফট উত্তর দিল তোহা। তিহানের প্রশ্নের মানেটা বুঝতে পারেনি সে। আমি নিচে মাটিতে বসবো আর তুই বিছানার উপর? আবারও মুখ কোচকালো তোহা। বিরক্তি নিয়ে ঠেস দিয়ে পড়ল, দেখ, বসুন দুপুরে। বলে তিহানের কাছে গিয়ে দাঁড়ালো। বাটিটা পাশের টেবিলে রেখে দুই হাতে গরম করা তেল মেখে নিয়ে মাথার তালুতে ঘষে দিতে দিতে বলল, এত ভাব নিয়ে থাকেন কিভাবে? এই জন্য তো আপনার মাইগ্রেনের এত ব্যথা। একদম উচিত বিচার। প্রত্যুত্তর করল না তিহান। ব্যথা উপশমের আরামে চক্ষু যুগল আবারও বন্ধ হয়ে এসেছে তার। প্রায় ঘন্টা খানেক যাবৎ পরম যত্নে তিহানের চুল টেনে দিচ্ছে তোহা। তার পেটের কাছটায় মাথা কাত করে আলতোভাবে ঠেকিয়ে রেখেছে তিহান। চোখটা এখনো বন্ধ। তোহার এক মুহূর্ত বিরক্ত আসেনি, বরং অস্থির মনটা শান্ত হচ্ছে না কোনো ক্রমে। তিহানের ব্যথা কমেছে কিনা জিজ্ঞাসা করতে ইচ্ছে করলেও করতে পারছে না সে। ভাবছে লোকটা হয়তো আরামে চোখ বন্ধ করে রেখেছে। সে কথা বললে আবার বিঘ্ন ঘটতে পারে। আরো কিছুক্ষণ অতিবাহিত হতেই তোহা নিচু গলায় বলল, ব্যথা কমেছে? আধো আধো চোখে তাকালো তিহান। মাথা সরিয়ে আচমকাই তোহার হাত ধরে নিজের সামনে বসিয়ে দিল। আধ ভেজা চুলগুলো ততক্ষণে পুরোপুরি শুকিয়ে গেছে তোহার। তোহার চেহারার দিকে তাকিয়ে শুকনো একটা ঢোক গিলল তিহান। মেয়েটার উদাসীনতা সহ্য হয় না তার। তদাপি হাত বাড়িয়ে দিল সে। থুতনি ধরে তোহার নত মুখ তার দিকে তুলে কপালের উপর বেরিয়ে আসা চুলগুলো কানের পিছে গুঁজে দিতে দিতে বলল, মন খারাপ কেন? খালামণি বকেছে? বিরস নয়নে তাকালো তোহা। মুখ ফুটে বলতে হলো না তার। তিহান আপনি আপনি বুঝে নিল। ছোট্ট একটা শ্বাস ফেলে বলল, তুই কি বাচ্চা নাকি? জানিসই তো, খালামণি একটু শর্ট টেম্পার। এতটুকুতে কেউ মন খারাপ করে? মায়েরা তো বকতেই পারে, তাই বলে আম্মু শুধু শুধু এইভাবে বকবে আমাকে বলুন? চাপা স্বরে কথাটা বলল তোহা। বকার কারণ আর জিজ্ঞাসা করল না তিহান। তোহার তিত্তির করে কাঁপা ঠোঁটগুলো নজর এড়ায়নি তার। এই বিষয়ে আর কিছু বললে এক্ষুনি কেঁদে দেবে মেয়েটা। উঠে দাঁড়ালো সে। আলমারি থেকে টি শার্ট আর ট্রাউজার বের করতে করতে বলল, ওয়াশরুম থেকে হাতটা ধুয়ে আয়। চুপচাপ হাত ধুয়ে আসলো তোহা। বিছানায় বসতেই তিহান পকেট থেকে ফোন বের করে তার হাতে ধরিয়ে দিয়ে বলল, এখানেই থাক, আমার ফোনটা চালা। ঘুম আসলে ঘুমা, যা ইচ্ছে কর, কিন্তু রুম থেকে বের হবি না। মাথা গরম আছে, শুধু শুধু খালামণির সাথে খারাপ ব্যবহার করে ফেলবি। আমি খারাপ ব্যবহার করি তিহান ভাই? আম্মু অযথাই বকেছে আমাকে। ঠোঁটে আঙুল ছুঁয়ে তাকে থামিয়ে দিল তিহান। অতঃপর মাথায় হাত বুলিয়ে বলল, আচ্ছা চুপ কর, আমি গোসলে যাচ্ছি, তুই কিন্তু ঘরেই থাকবি, ঠিক আছে? উপর নিচে সম্মতিসূচক মাথা নাড়াল তোহা। তিহান একটু হাসলো। অতঃপর জামা কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল। প্রায় 1.5 ঘন্টা লম্বা শাওয়ার শেষ করে রুমে ঢুকলো তিহান। তোহা তখন উল্টে পাল্টে ঘুমাচ্ছে, গায়ের জামা কাপড় এলোমেলো। একটু এগিয়ে গেল তিহান। ফোনের স্ক্রিনে তোহারই একটা হাস্যোজ্জ্বল ছবি চলচল করছে। হয়তো ছবিটা দেখতে দেখতেই ঘুমিয়ে পড়েছে মেয়েটা। মিটমিট করে হাসলো তিহান। তার গ্যালারির একটা বড় অংশ জুড়ে শুধুই তোহার ছবি। বিষয়টা তোহার অজানা নয়। উপরন্তু তার ফোনের সব পাসওয়ার্ড মেয়েটার জানা। তবে ছবিগুলো নিজে দেখলেও সরাসরি কিছু বলে না সে। আর না বলে তিহান নিজে। একটু ঝুঁকে গেল তিহান। তোহার হাত থেকে ফোনটা নিয়ে সরিয়ে রেখে হাতটা ধরে হাতের উল্টো পিঠে আলতো করে নিজের 2 গালে ছুঁয়ে দিয়ে মুচকি হাসল তিহান।
মাস তিনেক পেরিয়ে গেছে। বর্ষার শেষে শরতের আগমন আসবো আসবো করছে। এতদিনের বৃষ্টি ভেজা প্রকৃতি ধীরে ধীরে স্নিগ্ধ কাশফুলের নরম চাদরে নিজেকে মুড়িয়ে নিচ্ছে। আকাশে আজকাল বর্ষার ধূসর কালো মেঘের আধিপত্য দেখা যায় না। সেখানে শুধু সাদা শুভ্র মেঘের বিস্তার আনাগোনা। নীরব নীরব শান্ত পরিবেশ থাকে সব সময়। তোহার মিড টার্ম পরীক্ষা শেষ হয়েছে সপ্তাহখানেক আগে। মাসের শেষে রেজাল্ট। ততদিন গায়ে হাওয়া লাগিয়ে উড়নচণ্ডী ভাব নিয়ে আছে তোহা। পরীক্ষা শেষের পর কিছুদিন এমনিও পড়াশোনা হয় না তার, জোর করেও হয় না। সারাদিন এটা ওটা অকাজ করেই সে দিন কাটিয়ে ফেলে। কলেজও যায় না মাঝে মধ্যে। এই নিয়ে তিহানও কিছু বলে না। এই কয়েকদিন পড়াশোনা নিয়ে বেশ চাপের মধ্যে ছিল তোহা। পড়াশোনায় কোনো রকম গাফিলতি সে করেনি, তাই তিহান তেমন একটা বকে না এখন। তুর্যর রুমে বিছানায় পা তুলে বসে আছে তোহা। বৃহস্পতিবার হওয়ায় আগামী 2 দিন ভার্সিটি বন্ধ তুর্যর। পড়াশোনা থেকে একটুখানি বিরতি। সেই জন্য বোনকে এখনো রুম থেকে বের করেন সে। বোনের পাশেই বিছানায় হেলান দিয়ে বসে আছে। সেরকম প্রকাশ না করতে পারলেও বোনকে প্রচন্ড স্নেহ করে সে। তোহার হাতে একটা উপন্যাসের বই। চোখের গভীর দৃষ্টি সাদা পাতার কালো কালির কাব্যিক অক্ষরগুলোয়। বলা বাহুল্য, বইটা তুর্যর সেলফ থেকেই নিয়েছে সে। তুর্য নিজেই বুক সেলফে কাউকে হাত দিতে না দিলেও তোহাকে বারণ করে না কখনো। এই সবগুলো বই তার নিজের টাকায় কেনা, বেশ শখের। পৃষ্ঠাগুলো আস্তে উল্টা, ছিঁড়ে ফেলবি তো। ক্রমাগত ল্যাপটপের কিবোর্ডে হাতের আঙুল চালাতে চালাতে বলল তুর্য। তোহা মুখ তুলে না তাকিয়ে নির্বিকার কণ্ঠে বলল, আমি আস্তেই উল্টাচ্ছি ভাইয়া, ছিড়বে না। ভাইয়ের ছুকছুক স্বভাব সম্পর্কে অবগত আছে সে। নিজের প্রিয় জিনিসগুলো প্রতি অত্যাধিক যত্নশীল তুর্য। একটু 19-20 হলেই আফসোস করতে করতে গলা শুকিয়ে ফেলে। অর্ধেক বই শেষ করতেই বাইরের অতি পরিচিত কিছু কণ্ঠেও কানে খাড়া হয়ে উঠল তার। তুর্য ল্যাপটপ থেকে মুখ তুলে তাকালো, ভ্রু কুঁচকে বলল, স্বর্ণাতের আসার কথা ছিল নাকি? আমি তো জানতাম না। আমিও জানতাম না ভাইয়া, দাঁড়াও দেখে আসি। বলে উঠতে নিলেই গেট খুলে ঘরে ঢুকলো সাইফ আর নুহাস। তাদের পিছে পিছে স্বর্ণা। বইটা ধীর গতিতে হাত থেকে নামিয়ে কোলের উপর রাখলো তোহা। মুখে প্রগাঢ় হাসি টেনে বলল, তোমরা আসবা? আমরা তো জানিই না। বসো বসো। বিছানায় ছড়িয়ে ছিটিয়ে বসে পড়ল তারা। সাইফ খানিকটা বিস্ময় নিয়ে বলল, তুই জানিস না? আজকে তো। তার আগেই সশব্দে দরজা খুলল তিহান। সাইফদের দিকে তাকিয়ে ঝাড়ি মেরে পড়ল, তোদের না আরো আগে রওনা দিতে বলেছিলাম? আর সবকটা এখানে কি করিস? ব্যাগ ট্যাগ সব গোছানো শেষ নাকি? তিহানের কথা শেষ করতে দিল না তোহা। কৌতূহলী কণ্ঠে বলল, ব্যাগ গোছানো মানে? কেন? আহ, ব্যাগ গুছোবে কেন তিহান ভাই? ওহো, তোর তো দিন দুনিয়ায় ধ্যানই নেই তিহু। কোনো ব্যাঙের মতো এ ঘরে ও ঘরে থাকা ছাড়া আর কিছুই তো পারিস না। জানবে কেমনে? আপনি আমাকে কোনো ব্যাঙ বললেন? ঝাঁঝালো কণ্ঠে বলল তোহা। আরো কিছু বলার আগে তুর্য মাথায় হালকা চাটি মেরে থামিয়ে দিল তাকে। তিহানকে সবাই যথেষ্ট ভয় পেলেও এই তোহা একদম ঠোঁটকাটা স্বভাবে। পাত্তা দিল না তিহান। তুর্যর দিকে তাকিয়ে ব্যস্তভাবে বলল, নানুর বাড়ি চট্টগ্রাম যাচ্ছি আমরা। তোরা হয়তো জানিস না। খালামণি বলতে ভুলে গেছে বোধহয়। সকালে হুট করে প্ল্যান হয়েছে, আজ রাতে রওনা দিব। আমরা কাজিনরা একসাথে যাব, আর খালা খালুরা আলাদা গাড়িতে। বলতে বলতে এগিয়ে এলো তিহান। তোহার কোল থেকে বইটা নিয়ে উল্টে পাল্টে দেখতে দেখতে ঠোঁট চেপে হেসে জ্বালাময় কণ্ঠে ঠাট্টার স্বরে বলল, আহা তিহু, ভাইয়ের সামনে বসে প্রেমের উপন্যাস পড়িস আজকাল? ধরে বিয়ে দিয়ে দেবো নাকি? হুম, অকালপক্ষ কোথাকার। বাক্য পূর্ণ হওয়ার পরই সমস্বরে হাসির শব্দের মুহূর্তে নাকের ডগা লাল হয়ে এলো তোহার। ঠোঁট আর চোয়াল শক্ত, চোখে মৃদুমন্দ অগ্রাসী হতাশ ভাব। নেহাতি তার থেকে বয়সে অনেক বড় বলে এই লোকটার উপর কিছু বলতে পারে না সে। রীতিমতো গা জ্বালানো অনুভূতি। নিজেকে আটকানো বড়ই অসহ্যকর। আকস্মিক শব্দটাতে একটা অদ্ভুত উত্তেজনা কাজ করে। হুটহাট ভালো কিছু ঘটে যাওয়ার থেকে আনন্দদায়ক কিছু এই ধরনেতে হতেই পারে না। এখানে কোনো কিছু পূর্ব পরিকল্পিত থাকে না, কোনো উচ্চ আশা থাকে না। যা হয় তাই ভালো লাগে।
তেমনি বহুদিনের পরিকল্পিত ভ্রমণের থেকে আকস্মিক ভ্রমণগুলোই বেশ মন কাড়া হয়। আড্ডায় মেতে উঠে আর হেলাফেলায় রওনা দিতে বেশ রাত হয়ে গেছে তোহাদের। সারা রাত জার্নি করে সকালে পৌঁছবে। ঘড়িতে বাজে রাত 10:30। মাত্র সাহেবদের গাড়ির পিছনে সিটে উঠে বসলো সে। সে বসেছে পিছনের সিটে জানালার পাশে। তার পাশে স্বর্ণালী আর স্বর্ণালীর পাশে নুহাস। সামনের সিটে তুর্য আর ড্রাইভিং সিটে সাইফ। তিহান এখনো আসেনি। সবার ব্যাগপত্র পিছনে গুছিয়ে রেখে খালা খালুদের গাড়ি চলতে শুরু করলে তবেই এই গাড়ির দিকে এগোলো সে। তোহার পাশে দরজা খুলে পা ঢোকাতে ঢোকাতে বলল, চেপে বস। তোহা চেপে তো বসলো না, উল্টে এক হাত তিহানের বুকে ঠেস দিয়ে তাকে থামিয়ে দিয়ে বলল, আমি জানালার পাশে বসবো। আপনি স্বর্ণাপুর পাশে বসেন। আমাকে বের হতে দেন। তার কথা কানে যেতেই আঁতকে উঠল স্বর্ণা। এমনিতেই তিহানকে প্রচন্ড রকম ভয় পায় সে। তিহানের ধমকে সব সময় ততষ্ট হয়ে থাকে। তার উপর আবার তার ঘুম ভালো না। দেখা যাবে ঘুমের মাঝে তিহানকে উল্টো পাল্টা ধাক্কা দিয়ে দিলে তাকে ঘুমের মধ্যেই চড় না বসিয়ে দেয় সে। এটা বিচ্ছিরি ব্যাপার। ভাবতে ভাবতে তোহার জামা টেনে ধরল সে। চোখে এক সমুদ্র অসহায়ত্ব নিয়ে চাপা স্বরে বলল, তোহারে এমন করিস না বোন। আমি বসবো না তিহান ভাইয়ার সাথে, প্লিজ। তিহান ততক্ষণে বেরিয়ে গেছে। তোহাকে বের হওয়ার জায়গা করে দিয়ে পাশে দাঁড়িয়েছে। স্বর্ণালীকে চোখে মুখে ভীত ভাবটা দেখে আর না করতে পারল না তোহা। মাথা বাড়িয়ে তিহানকে উদ্দেশ্য করে বলল, আচ্ছা থাক, ভিতরে আসেন। বিরক্তিকর শ্বাস ছাড়ল তিহান। ধূপ করে ঢুকে তোহার গা ঘেঁষেই বসে পড়ল। আজাইরা খোশ গল্প চলল বেশ কিছুক্ষণ। তবে রাত ঘনিয়ে আসতেই একে একে প্রায় সবারই ঘুম ঘুম ভাব ধরে গেল। এতক্ষণের হৈ হুল্লোড় করা পরিবেশটা হঠাৎই নিভে আসলো। নীরবতা আচ্ছাদনের ছেয়ে গেল পুরো অবছায়া পরিবেশ। জানালাটা খোলা। আর চোখে পাশে তাকালো তিহান। চাঁদের উজ্জ্বল আলোয় মেয়েটার রূপের বর্ণনা অত্যাধিক বৃদ্ধি পেয়েছে। লাইনের পর লাইন বলে গেলেও তা বর্ণনা করা অতি দুষ্কর। হাসলো তিহান। তোহা পিটপিট করে তাকাচ্ছে। চোখ ডলছে আর সিটে মাথা এলিয়ে ঘুমানোর চেষ্টা করছে। তিহানের হাতে মোবাইল। দৃষ্টি যদিও সেদিকে নেই, তবুও মনে হবে সে ফোনই চালাচ্ছে। খানিক বাদে উসখুস করে গভীর দৃষ্টিতে আশেপাশে তাকালো তোহা। স্বর্ণালী নুহাসের দিকে হেলে পড়ে মুখ কিঞ্চিত হাঁ করে ঘুমাচ্ছে। বনের ধাক্কায় নুহাসের মাথাটা আটকে আছে জানালার কাছের সাথে। তুর্যও ঘুম। শুধু সাইফ গাড়ি চালাচ্ছে। তবে তার দৃষ্টি আর মনোযোগ সামনের দিকে। বড় করে একটা হাই তুলল তোহা। তিহানের আরো একটু কাছে চেপে নিভু নিভু কণ্ঠে বলল, হাতটা সরান, ঘুম পাচ্ছে। তাকালো না তিহান। তবে তৎক্ষণাৎ ফোনের স্ক্রিনের লাইটটা বন্ধ করে এক হাত তোহার মাথার পিছন দিক থেকে মেলে দিয়ে ছোট্ট করে বলল, আসো। এক মুহূর্ত দেরি করলো না তোহা। এক হাতে তিহানকে জড়িয়ে ধরে বিড়াল ছানার মতো গুটিসুটি হয়ে তিহানের বুকে মাথা এলিয়ে দিল। মুচকি হাসলো তিহান। দৃষ্টি একবার আকাশের চাঁদটার দিকে নিয়ে গিয়েও মুখ ফেরালো সে। তবে বুকে ঘুমানো চাঁদটার দিকে তাকিয়ে আর চোখ ফেরাতে পারল না। আটকে রইল সেখানেই। আবারও হাসলো তিহান। প্রেমিকার ঘুমন্ত মুখশ্রী দেখে কি আর প্রেমিকের ঠোঁটের হাসি থামে? না, একদমই না। আলতো করে তোহার চুলে হাত গলিয়ে দিল সে। অতঃপর তার ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, শোনো হৃদয় হরণী, তোমার এই আধো আধো আবদারগুলোই আমি না হয় আরো একটু ধাতস্থ হই। এই হৃদয়ের প্রেমের বাসনাটা আরো খানিকটা উপচে পড়ুক। দিন শেষে আমার বুকে তোমার শান্তির ঘুম দেখে আমার অশান্ত প্রেমিক মনটা একটু হলেও শান্ত হোক। তুমি সবসময় এমনই থেকো, আমার অপ্রকাশিত প্রেমিকা হয়েই। দিনের একটু আধটু আলো ফুটে উঠেছে বোধ হয়। আধো ঘুম আধো জাগরণেই কেটেছে সারা রাত। তবে ভোরের দিকে একটু চোখ লেগে গিয়েছিল তিহানের। তবে ভেঙে গেল ঘন্টাখানেক বাদেই। আকাশে তখন সূর্য উঁকি দিয়েছে মাত্র। গাড়ি থেমে আছে একটা রোডের পাশে। গাড়ি থামিয়ে সিটে হেলান দিয়ে ঘুমাচ্ছে সাইফ। শ্রিয়ানের ঘুম ভাঙতেই চোখের উপর কালো রঙের একটা কাপড়ের আবরণে ভ্রুজোড়া অদ্ভুতভাবে কুঁচকে গেল তার। মুখের উপর কাপড়টা সরাতেই এর অর্থ উদ্ধার হয়ে গেল। তার চোখের উপর নিজের ওড়না টেনে দিয়েছিল তোহা।
যেন সকালের আলোতে তিহানের ঘুম না ভাঙে। তোয়া অবশ্য তখন সজাগ নয়। আষ্টে পৃষ্ঠে তার সাথে লেপ্টে বেঘরে ঘুমাচ্ছে মেয়েটা। হাতের মুঠোয় ওড়নাটা নিয়েই বেঁকিয়ে যাওয়া শরীরটাকে সোজা করে বসলো তিহান। হাতের ওড়নাটাও দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, প্রেমিকার আজকাল প্রেমিকের খেয়াল রাখার নেশা উঠেছে। ইমপ্রেসিভ। সূর্য উঠে যাচ্ছে প্রায়। একটু আধটু আলোকিত হয়ে আসছে চারিপাশ। ফোন বের করে সময় দেখলো তিহান। সকাল 6টা। ফোনটা পুনরায় পকেটে ঢুকিয়ে জানালা দিয়ে বাইরে তাকালো। রাস্তাটা নির্জন। লোক সমাগম এখনো শুরু হয়নি। এখান থেকে আরো 1 ঘন্টার পথ অতিক্রম করলেই তাদের নানুর বাড়ি। সাহেব বেচারা সারা রাত ড্রাইভ করেছে, এখন তাকে আবারও ডেকে গাড়ি চালাতে বলাটা একেবারেই বেমানান। ছোট্ট করে একটা হাঁফ ছাড়ল তিহান। হাতের মুঠোয় থাকা ওড়নার অংশবিশেষ তোহার গায়ে ভালো করে জড়িয়ে দিয়ে এক হাত বাড়িয়ে সাইফের কাঁধে মৃদুভাবে ধাক্কা দিল সে। প্রথমবার সারা শব্দ না করলেও দ্বিতীয়বারে চোখ মেলে তাকালো সাইফ। আচ্ছন্নের মতো লাল লাল চোখগুলো কচলে বলল, আসলে চোখটা লেগে এসেছিল তিহান ভাই। আমি এখন স্টার্ট। মাঝেই তাকে থামিয়ে দিল তিহান। গলা স্বর নামিয়ে স্নেহের সহিত বলল, তুই পিছিয়ে এসে বস, ঘুমা একটু। আমি ড্রাইভ করছি, সমস্যা নেই। আরে না না, আমি পারবো ভাই। অপ্রস্তুত হয়ে বলল সাইফ। তিহান নিরুদ্বেগ কণ্ঠে একটু গাম্ভীর্য ঠেলে বলল, সাইফ, যা বলছি তাই কর। বের হয়ে পিছনে আয়। তিহানের কথার উপর আর কোনো কথা বলল না সাইফ। ধীর গতিতে বের হয়ে পিছিয়ে এসে দাঁড়াতেই তিহান দরজা খুলল। তোহা হেলে পড়ার মাথাটা বুক থেকে সরিয়ে হাতের তালুর উপর নিয়ে কোনো রকমে বের হয়ে সাইফকে ঢুকতে বলল। চেপে চুপে ঢুকে পড়ল সাইফ। ঢুকে বসতেই তিহান আলতো করে সাইফের কাঁধে তোহার মাথাটা ঠেকিয়ে দিয়ে খানিকটা আদেশ সূচক ভঙ্গিতে বলল, ওর ঘুম যেন না ভাঙে দেখিস। মুচকি হেসে মাথা নাড়ল সাইফ। এই হাসির মানে বোঝে তিহান। প্রত্যুত্তরে সেও হালকা হেসে আরো একবার তোহার ঘুমন্ত মুখখানে চোখ বুলিয়ে দরজাটা আটকে দিল। ঠান্ডা প্রকৃতির নির্মল বাতাসে জোরে জোরে দুটো শ্বাস নিয়ে ড্রাইভিং সিটে বসলো। অভিজাত ধরনের একটা প্রাচীর ঘেরা দোতলা বাড়ি। পুরানো যুগের হওয়ার পরও কদিন পরপরই রং করা হয়, তাই অত বিভীষিকাময় অবস্থা নেই। নানার বহু কষ্টের পরিশ্রমের বাড়ি এটা। গাড়ি থেমে যেতেই হালকা ডাকে সবাইকে উঠিয়ে দিল তিহান। তবে তোহা তখনও ঘুমাচ্ছে। সাইফ এতক্ষণ ঘুমালেও এখন চোখ মেলে তাকিয়ে মূর্তির মতো বসে আছে। বিন্দু মাত্র নড়াচড়া নেই তার মাঝে। সবাই নেমে যেতেই তিহানও নামলো। তাদের গাড়ি থেকে নামতে দেখেই ছুটে এসেছে মোস্তাক চাচা। এ বাসার যাবতীয় দেখাশোনা কাজকর্ম তিনিই করেন। নানা নানু আর কয়েকজন রান্না বান্না করার জন্য আছে, তাছাড়া এই বিশাল বাড়ি খালিই পড়ে থাকে। ব্যাগপত্র কয়েকজনের হাতে গছিয়ে দিয়ে সাইফের পাশের দরজাটা খুলে দাঁড়ালো তিহান। বলল, বের হ, আমি উঠাচ্ছি ওকে। সাইফ বের হয়ে যেতেই মাথা হেলে পড়ায় ঘুম ঘুম চোখে তাকালো তোহা। জড়ানো কণ্ঠে বলল, সকাল হয়ে গেল কখন? বলেই আশেপাশে তাকালো সে। কাউকে না পেয়ে চমকিত কণ্ঠে বলল, সবাই কোথায়? সবাই বের হয়ে গেছে, তুই ঘুমাচ্ছিস শুধু। আয়, বের হ। আড়মোড়া ভেঙে উঠে এলো তোহা। ঘুম ভাঙলে সাধারণত মেজাজ চড়ে থাকলেও আজ তার ব্যতিক্রম হলো না। আশেপাশে স্নিগ্ধতায় জর্জরিত সবুজ প্রকৃতি দেখতেই মনটা ফুরফুরে হয়ে গেল। কি সুন্দর গাছগাছালি! শরতের ছোঁয়ায় সব পাতায় পাতায় পরিপূর্ণ। পাখিদের কিচির মিচির শোনা যাচ্ছে। আহা! শেষবার নানুর বাড়ি এসেছিল প্রায় 2 বছর আগে। বিশেষ একটা আশা হয় না। নানা নানুর সাথে ব্যবধানিক দূরত্বটা বেশি উম, হলেও মনের দূরত্বটা একেবারেই কম। তার দাদা দাদি নেই। তার জন্মের আগেই পৃথিবীর মায়া ত্যাগ করেছেন ওনারা। শুধু তিহান ছাড়া আর কেউই তাদের স্নেহের সান্নিধ্য পায়নি। বাড়িতে ঢুকতেই গোসল সেরে নিয়েছে সবাই। খালা খালুরা সবাই তাদের আগেই পৌঁছে গিয়েছিল। দোতলায় এক লাইনের সারি বেঁধে অনেকগুলো ঘর, সামনে লম্বা বারান্দা মতন। এখানে দাঁড়ালে নিজের পুরো হলরুমটা দেখা যায়। বারান্দায় সাইডের জায়গাটা গোলাকার প্রসারিত। ওখান থেকে পুরো উঠান, বাগান, একপাশের পুকুর সবটাই পুরোটাই দৃশ্যমান। কোণার দিকের বড় ঘরটায় তাদের নানা নানু থাকে। বাকিগুলো তারা আসবে শুনে পরিষ্কার করে রাখা হয়েছে। ত্রিহান আর তুর্য একই রুমে। তাদের পাশের রুমে স্বর্ণালী আর তোহা। আর তার পাশের রুমটা সাইফ আর নুহাস।
গোসল শেষে একটা হালকা সবুজ রঙের থ্রি পিস পরে বেরিয়েছে তোহা। ভেজা চুলগুলো ঝেড়ে নিয়ে ফ্যানের নিচে বসে আরাম করে চুলের পাকিটা শুকাচ্ছে। স্বর্ণালীর আগেই শেষ হয়ে গেছে গোসল করা। ২ বার লোক এসে ডেকে গেছে তাদের নিচে নামার জন্য। স্বর্ণালী আবারও তাড়া দিতেই আর দেরি করল না তোহা। মাথার ওড়না জড়িয়ে বেরিয়ে গেল নিচের উদ্দেশ্যে। নানা নানুর সাথে দেখা হয়নি এখনো। তারা যখন এসেছে তখন ঘুমিয়েছিলেন তারা। নিচে নামতেই নানা সহ সবাইকে সুবিশাল টেবিলে বসে থাকতে দেখলো তারা। তাদের নানা অর্থাৎ নিজাম রহমান বসে আছে মাঝের চেয়ারটায়, মুখে প্রশস্ত হাসি। এতদিন পর বাড়িটা আবারও ভরা ভরা লাগছে। মাঝে মধ্যে গুরুতর অসুস্থ হয়ে গেলেও সুস্থ হলেই আবার চাঙ্গা হয়ে ওঠেন তিনি। মনেই হয় না এই লোকটার এত অসুস্থতা আছে। তোহা আর স্বর্ণালী দ্রুত পায়ে এগিয়ে গেল। নানাকে সালাম দিয়ে দাঁড়াতেই তাদের মাথায় হাত বুলিয়ে দিলেন উনি। হেসে বললেন, এত বড় হয়ে গেছে নাতনি দুজন, বিয়ের শাদির ব্যবস্থা করতে হবে কয়দিন পর। নানার ঠাট্টা গায়ে না মাখলেও খানিকটা লজ্জা পেল দুজনেই। তবে প্রতিউত্তর না করে ভদ্রতার সহিত চুপচাপ টেবিলে বসলো তারা। তোহার এক পাশে তিয়ান আর এক পাশে আফিয়া। তাদের মাঝখানে বসেছে তোহা। মূলত এই চেয়ারটা তোহার জন্যই খালি রেখে দিয়েছিল তিহান। খাওয়ার টেবিলে খা- খাওয়ার টেবিলে খাবারের মেলা বসে গেছে। কোনো কিছু আর বাদ নেই। রুটি মাংস আছে, আছে ভুনা খিচুড়িও। এই হচ্ছে আমাদের বিলেতি ছেলে। চোখের রং দেখেছো মনোয়ারা? পুরাই বিলাতিদের মতো। রুটি দিয়ে মাংস চিবাতে চিবাতে স্ত্রীর উদ্দেশ্যে বলল নিজাম রহমান। অগোছালো ভাবে হাসল তিহান। তোহা আর চোখে একবার তাকিয়ে নিয়ে খাওয়ায় মনোযোগ দিল। তিহান খিচুড়ি দিয়ে নানা রকমের ভর্তা মিশিয়ে খাচ্ছে। তোহা খাচ্ছে আটার রুটি আর মুরগির মাংসের ঝোল। খিচুড়ি সে নেয়নি। এই সকাল সকাল অযথা হাত মাখামাখি করে খেতে ইচ্ছে করছে না তার। ভর্তা দিয়ে খাওয়া শেষ হয়ে একটুখানি আমের আচার প্লেটে তুলে নিল তিহান। খিচুড়ি দিয়ে মাখিয়ে একবার মুখে নিয়েই দ্বিতীয় নালাটা তোহার মুখের সামনে ধরে ধীর কণ্ঠে বলল, হা কর, খেয়ে দেখ, ভালো লাগবে। ছোট্ট করে মুখ খুলল তোহা। তিহান তুলে দিতেই চুপচাপ খেয়ে আবারও হাঁ করলো। হাসলো তিহান। নিজে আর এক গালও খেলো না। একটু পরপরই তোহার মুখে অল্প অল্প করে তুলে দিতে লাগলো। হাসি গল্পে মেতে থাকলেও এর মধ্যে পুরো ব্যাপারটা নজর এড়ালো না নিজাম রহমানের। তিহানের ঠোঁটের কোণের ক্ষীণ হাসিটাও গভীর দৃষ্টিতে লক্ষ্য করল সে। অতঃপর মাথা ঝুঁকিয়ে মুচকি হেসে চুপচাপ খাওয়া দাওয়ায় মনোনিবেশ করল।